বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্যাটার্ন তোমাদের এই অধ্যায় থেকে নৈর্বৃত্তিক প্লাস একটা অঙ্ক থাকে প্রত্যেকটা পরীক্ষাতে। আমরা এই বিষয়ে কিছু আলোচনা করি। দেখো, এখানে স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে আছে, তারপরে হচ্ছে প্যাটার্নের ম্যাজিক বর্গ আছে, জ্যামিতিক প্যাটার্ন আছে। এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার 9 থেকে আলোচনা আছে। আমরা উদাহরণের দিকে না যাই। এখানে বহু নির্বাচনী কিছু প্রশ্ন আছে। প্রথমে নাম্বার 1 নাম্বার 3 ক্রমে ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। কেন্দ্রের বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। ক্ষুদ্রতম বর্গগুলোকে 1 থেকে 15 ক্রমে স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, নিচের কোনটি সঠিক? অর্থাৎ নৈর্বৃত্তিকগুলো আমরা কমপ্লিট করে নিব। নাম্বার 1 দেখো উত্তর হবে হচ্ছে ক। নাম্বার 2 দেখো বলছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? অর্থাৎ 75 থেকে 57 বিয়োগ করে দিলে 7 9 7 19। অর্থাৎ নাম্বার ঘ হবে। এরপরে দেখো বলছে 3 নাম্বার 9999 কোন বীজগণিত রাশির শততম পদ? শততম পদ হবে হচ্ছে 100 বিয়োগ 1, মানে 100 উপর স্কোয়ার করলে যেটা 1000, অর্থাৎ ক স্কোয়ার বিয়োগ 1 সমান 100তম পদ বিয়োগ 1, তাহলে 1000 বিয়োগ 1 ইকুয়াল টু 9999, অর্থাৎ 100তম পদ হবে হচ্ছে আমাদের নাম্বার ঘ। এরপরে দেখো ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? অর্থাৎ ক স্কোয়ার। বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল সাধারণত 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে উত্তর হবে গ। 5 নাম্বার দেখো বলছে 1 থেকে 100 মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 34টি। 5 নাম্বারের হবে হচ্ছে গ। 6 নাম্বার দেখো বলছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? অর্থাৎ 12 19 14 17 খালি ঘর ক 13 16। একটি ম্যাজিক বর্গ, এই ম্যাজিক বর্গের মাঝখানে হচ্ছে নাম্বার গ দেওয়া আছে। এই গ 6 হবে হচ্ছে গ, অ্যান্সার হবে 15। আর ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা হচ্ছে 45। 7 নম্বরে ম্যাজিক সংখ্যা 45 সমান ঘ। ঘ। আচ্ছা 8 নম্বর বলছে দেখো প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আর বিজোড় সংখ্যা হবে। যেহেতু বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল কথা বলছে, সেই ক্ষেত্রে আমাদের দুটোই হবে, একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে, একটা হচ্ছে অর্থাৎ ক নাম্বার অ্যান্সার। ক এবং 1 এবং 2 ক। এরপর দেখো নাম্বার 9 নম্বর দেখো, একটু করে করে দেখাইতে হবে অঙ্কগুলো। নয় নম্বরে বলছে আচ্ছা ক নম্বরের 9 ক কাঠির সংখ্যার তালিকা করো। কাঠির সংখ্যার তালিকা, এখানে যে কয়েকটা কাঠি দেওয়া আছে সেই কাঠির সংখ্যার তালিকা হচ্ছে প্রথমটাতে আছে, প্রথম ঘরে আছে, প্রথম ঘরে আছে 4টি, দ্বিতীয় ঘরে আছে
ঘরে আছে তৃতীয় ঘরে আছে 1 2 3 4 5 6 7টা 7টি 1 2 3 4 5 6 7 7টি তৃতীয় ঘরে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টি। এই ছিল আমাদের ক। নাম্বার খ বলছে দেখো তালিকা পরবর্তী সংখ্যার নিচে কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যা অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর তার পরবর্তী 4 ঘর আমরা কীভাবে বের করবো দেখো তালিকার পরবর্তী সংখ্যাটা কীভাবে আসবে। তালিকার পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে 1 2 3 4 মোট ঘর আছে হচ্ছে 4টি 1টা 2টা 3টা 4টা 3 ঘর বেড়ে যাবে 3টা সংখ্যা বেড়ে যাবে 4 ঘরে আছে মোট হচ্ছে কয়টি 10টি পরবর্তী ঘরে 1 2 3 বেড়ে যাবে অর্থাৎ তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করতে তা ব্যাখ্যা করো। সংখ্যাটিতে তালিকার কাঠির সংখ্যা হবে তালিকার পরবর্তী সংখ্যাটির কাঠির সংখ্যা হবে সংখ্যাটিতে তালিকার পরবর্তী কাঠির সংখ্যা সংখ্যা 10 যোগ 3 সমান সমান 13টি। এরপরে নাম্বার গ বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এবং তোমার উত্তরে যাচাই করো। পরবর্তী চিত্রটা আমি তৈরি করব এবং পরবর্তী চিত্রটা তৈরি করে যাচাই করব। যেমন পরবর্তী চিত্রটা 1 2 3 4 করার পরে যে তার যাচাই করব সেটা যাচাই করে পরবর্তী ক্ষয়ের আনসার এটাই লিখে দিবা 10 যোগ 3 সমান 13টি। এরপরে নাম্বার 10 নম্বরে আসো দেখো নম্বরে আছে বলছে ডিএসএলআর কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে। ডিএসএলআর দিয়ে ত্রিভুজের প্যাটার্ন তৈরি করা হয়েছে। এই প্যাটার্নে প্রত্যেক ত্রিভুজের সাধারণত 3টি বাহু থাকে আমার জানা মতে এবং সবাই জানা মতে প্রত্যেকটা ত্রিভুজের 3 করে বাহু থাকে। এখন বলছে প্রথম ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজ এবং তৃতীয় ত্রিভুজটা তিনটা দেওয়া আছে। তিনটার মধ্যে বলছে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা নাম্বার ক। তাহলে তৃতীয় চিত্রে আছে 6টি ত্রিভুজ 1 2 3টি প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ত্রিভুজ বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা চিত্র প্রত্যেকটাই প্রথমেটা আছে একটা ত্রিভুজ দ্বিতীয়তে আছে 2টা ত্রিভুজ তৃতীয়তে আছে 3টা ত্রিভুজ তাহলে চতুর্থতে হয়ে যাবে হচ্ছে 4টা ত্রিভুজ। তাহলে চতুর্থতে আমরা হবে হচ্ছে লেখো চতুর্থটিতে হবে 4টি ত্রিভুজ। 4টি ত্রিভুজ আমরা কিভাবে আঁকবো প্রথমে হচ্ছে এই একটা ত্রিভুজ তারপরে হচ্ছে এই একটা ত্রিভুজ তারপরে হচ্ছে এই একটা ত্রিভুজ তারপরে হচ্ছে এই একটা ত্রিভুজ। অর্থাৎ এখানে ত্রিভুজ দেখো 1 2 3 4টা ত্রিভুজ। তাহলে 4টা ত্রিভুজে কয়টি বাহু আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। অর্থাৎ চতুর্থ ত্রিভুজে মোট বাহু হবে হচ্ছে 9। অতএব 4টি
ত্রিভুজে মোট কাঠি হবে কাঠির সংখ্যা 9টি। এটা ছিল ক। এবার খ নম্বর দেখো। খ নম্বর বলছে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যা অর্থাৎ এখানে আমাদের প্রথমটা 4টি, একটা দুইটা তিনটা বের করছি, পরবর্তী সংখ্যাটা আমরা কীভাবে বের করব, সেই সংখ্যাটা দিয়ে কীভাবে বের করবো দেখো। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব দেখো, খেয়াল করো। নম্বর খ, প্রথম চিত্রে কাঠি আছে 3টি, দ্বিতীয় চিত্রে কাঠি আছে কয়টি? দ্বিতীয় চিত্রে কাঠি আছে 1 2 3 4 5টি। তৃতীয় চিত্রে কাঠি আছে কয়টি? 1 2 3 4 5 7টি। দেখো প্রত্যেকটাতে অতিরিক্ত বেড়ে গেছে হচ্ছে কয়টি করে? 2টি করে করে বেড়েছে, 2টি করে বেড়ে গেছে। তাহলে আমরা চতুর্থ চিত্রের প্রতিটি কাঠির সংখ্যা 2টি করে বেড়েছে, অর্থাৎ প্রতি চিত্রে কাঠি সংখ্যা 2টি করে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 2ক যোগ 1। এখানে ক ইকুয়াল টু বোঝানো হয়েছে হচ্ছে ত্রিভুজের সংখ্যা। এখানে ক ইকুয়াল বোঝানো হয়েছে হচ্ছে ত্রিভুজ সংখ্যা। অতএব ক এর মান তার বসালে চতুর্থ, অর্থাৎ বলছে এখানে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করব। ক এর মান 4 বসালে প্যাটার্নটির চতুর্থ পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে ক যদি বসাই, দেখো খেয়াল করো, 4 গুণে 8 আর 1 এ 9 হয়ে যাবে, অর্থাৎ 7-এর পরে 2টা করে বেড়ে যাবে, 7 8 9, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি হবে পরবর্তী প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে 4। নাম্বার গ দেখো। দশের গ বলছে শততম প্যাটার্নটি তৈরি করতে কতগুলো দিয়াশলাই কাঠি লাগবে, অর্থাৎ 100তম প্যাটার্নটি তৈরি করতে আমাদের এখানে প্রথম প্যাটার্নটা তৈরি করতে 3টি কাঠি, দ্বিতীয় প্যাটার্ন তৈরি করতে 5টি কাঠি, তৃতীয় প্যাটার্নটি তৈরি করতে লাগছে হচ্ছে 7টা কাঠি, এবং পরবর্তী চতুর্থ প্যাটার্নটা তৈরি করতে লাগছে আমাদের হচ্ছে 9টি কাঠি। এটা হচ্ছে এক ধরনের সূত্র। এখন বলছে 100তম প্যাটার্নটা তৈরি করতে কতগুলো দিয়াশলাই কাঠি লাগে আমাদের। তাহলে আমরা লিখব, দেখো 100তম
শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা দুই ক যোগ এক, অর্থাৎ 2 ক যোগ 1। এখানে ক হচ্ছে এই যে শততম, তাহলে আমরা 2 গুণন ক সমান যদি 100 শততম প্যাটার্নটা তৈরি করতে আমরা যোগ 1 যোগ হচ্ছে 1, অর্থাৎ এই সংখ্যাটির পরিবর্তে ক এর পরিবর্তে যদি শততম প্যাটার্নটা তৈরি করি তাহলে 2 ক যোগ 1 সমান সমান 2 গুণন 100 যোগ 1, তাহলে হবে দেখো 200 যোগ 1 সমান সমান 201। উত্তর 201টি, অর্থাৎ শততম প্যাটার্নটা তৈরি করতে আমাদের 201টি কাঠি লাগবে। তাহলে প্যাটার্ন দিয়ে আমরা কাঠির সংখ্যা দিয়ে বা মেসের কাঠি দিয়ে কোনো সংখ্যা প্যাটার্নের পরিমাণ যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, সবসময় এই সূত্রটা ব্যবহার করব। সেটা যদি আমাদের ত্রিভুজের ক্ষেত্রে হয়, আর চতুর্ভুজের ক্ষেত্রে একটু বিপরীত। চতুর্ভুজের ক্ষেত্রে তো আমি করাইলাম, দেখালাম আর কি, যেটা 3টি করে বৃদ্ধি পায়। চতুর্ভুজ বৃদ্ধি পায় হচ্ছে হলে 3টি করে, আর ত্রিভুজের বৃদ্ধি পায় হচ্ছে হলে 2টি করে। যেমন আমি চিত্রটা দেখাইছিলাম আর কি, তোমাদের চিত্রটা 2 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, খেয়াল করো, চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজ আসছে হচ্ছে হলে প্রথমে 4টা বাহু। তাহলে একটা ত্রিভুজ প্রথম তৈরি করতে আগে হচ্ছে হলে কটা, 1টা 2টা 3টা 4টা, কিন্তু দ্বিতীয় ত্রিভুজ যখন তৈরি করতে লাগবে তখন আমাদের লাগবে হচ্ছে হলে 3টা বাহু, 1টা 2টা এবং 3টা বাহু। ঠিক ত্রিভুজের ক্ষেত্রেও আমরা দেখো, খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা কি করলাম, একটা ত্রিভুজ নিলাম, প্রথমে ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকলাম, তারপরে কি করলাম, আরেকটা ত্রিভুজ সাথে সংযোগ করব, এই একটা বাহু এই একটা বাহু, এই একটা ত্রিভুজ হয়ে গেল। এখন আরেকটা সংযোগ করব, তখন এখানে আরেকটা দাগ দিব, এখানে একটা, অর্থাৎ 2টা করে বাহু বৃদ্ধি পাচ্ছে। একটা ত্রিভুজ যখন আরেকটা ত্রিভুজ সৃষ্টি করতেছে তখন 2টা করে বাহু বৃদ্ধি পাচ্ছে। আর চতুর্ভুজের ক্ষেত্রে বাহু বৃদ্ধি পায় হচ্ছে 3টা করে, আর ত্রিভুজের ক্ষেত্রে বাহু বৃদ্ধি পায় হচ্ছে 2টা করে। এখন যততম ত্রিভুজ বের করতে বলবে বা যততম চতুর্ভুজ বের করতে বলবে, ওটার সাথে ক আমরা গুণ করে দিলে পারে বের হয়ে যাবে তততম সংখ্যা বা তততম কাঠির সংখ্যা, কতটা কাঠি লাগবে। এখন আমরা 11 নম্বর অঙ্কটা করবো। দেখো, খেয়াল করো, কই গেল, এগারো নম্বর একটা অঙ্ক আছে, 5, 13, 21, 29, 37 ... অর্থাৎ এর পরবর্তী সংখ্যাগুলো কি কি। এখন বলছে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। নাম্বার ক আছে এই 29 এবং 37কে আমরা দুটির বর্গের অন্তরূপে, দুটি বর্গের সমষ্টির অন্তরূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে তাহলে আমরা লিখতে পারি 29 ও 37কে
দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। প্রথমে দেখো 29 সমান সমান, আমরা 29কে আমরা কোন সংখ্যা দ্বারা ভাঙলে যোগ বিয়োগ করলে প্রথমে আমরা সমষ্টি তৈরি করব। দেখো 29কে যদি আমি 25 যোগ 4 লিখি, দেখো 25 আর 29, প্রথমে আমরা কী করলাম, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। প্রথমে আমরা কী করলাম, সমষ্টি, প্রথমে আমরা 25 এবং 29কে ভেঙে সমষ্টি করলাম, অর্থাৎ 25 এবং 4 যোগ করলে হয় 29। এখন এর বর্গ করব আমরা, এর বর্গ আমরা করা যায় কী কী সংখ্যা দিয়ে, দেখো সমান সমান 5-এর পুরো আমরা যদি স্কোয়ার, 5 5 25 যোগ 4-এর পুর 2-এর পুর যদি স্কোয়ার দিই তাহলে 2 গুণে 4। খেয়াল করো, দেখো 29কে আমরা প্রথমে সমষ্টি করলাম 25 এবং 4 দ্বারা ভেঙে, 25 এবং 4 দ্বারা ভেঙে করলাম হচ্ছে 29। এবার 29কে দেখো 5-এর যদি 25-এর বলা যায়, 5 5 25 আর 2 2 4, 2 2 4, 5 5 25, 25 আর 29। এরপরে দেখো 37, 37কে আমরা সংখ্যা দ্বারা ভাঙবো। দেখো 37কে ভাঙা যায় 6 6 36 আর 1, দেখো এই দেখো পাওয়া গেছে 36 যোগ 1। 36কে বর্গ করা যায়, বর্গের প্রকাশ করতে বলছে যাতে বর্গ করা যায়, এবং 36 আর 1-এ সমষ্টি করলে হয় 37। 36 এবং 1-এর সমষ্টি করলে হয় 37। তাহলে আমরা 36কে বর্গ করব 3 6 6 36 যোগ 1-এর পুর স্কোয়ার। 1-এর পুর স্কোয়ার করলে যেটা আসবে সেটাই হবে, অর্থাৎ 1 গুণন 1 আর 1 আর 6 গুণন 6 গেল 36। তাহলে আমরা 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। এভাবে হলে বর্গের অন্তরূপে যে কোনো সংখ্যা তুমি সমষ্টির অন্তরূপে বা বর্গ প্রকাশ করতে পারবে। এরপরে আর কিছু সংখ্যা দেওয়া থাকতে পারে, আমাদের অন্য কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে, যেমন আছে হচ্ছে এখানে তোমাদের মূল বইয়ে দেয়া আছে পৃষ্ঠা নাম্বার 50 আছে, 65 আছে, 130 আছে, 170 আছে, 185 আছে। এই সংখ্যাগুলো নিজে নিজেই দুটি বর্গরূপে বা সমষ্টিরূপে প্রকাশ করে নিতে পারো আর কি। এটা গেল। এরপরে আমরা নাম্বার খ বলছে, দেখো তালিকায় পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 1 2 3 4 5 5টা সংখ্যা আছে এবং পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করতে বলছে, অর্থাৎ 37-এর পরবর্তী আরও 4টা সংখ্যা। এখানে ব্যবধান ধরে আমাদের পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পরবর্তী 4টা সংখ্যা কি নির্ণয় করব, আমাদের তালিকার পরবর্তী 4টা সংখ্যা। আমরা এটা একটু মুছে দিব। আচ্ছা, তালিকার সংখ্যাগুলো তৈরি করার নিয়ম হচ্ছে এরকম ভাবে, দেখো প্রথমে আছে 5 13 21 29 37। 37 পর্যন্ত দিয়ে দাও। এখন দেখো এই যে ব্যবধানটা এখান থেকে 5 থেকে 13, 13 থেকে 21, 21 থেকে 37 এর মধ্যে ব্যবধানটা কত আছে? 5 6 7 8 9 10 11 12 13, কত? 8। এখানে হচ্ছে 8, এখানেও 8, এখানেও 8, এখানেও 8। একটা জিনিস বের করে দেখো, এই যে প্রশ্ন থাকলে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা, তালিকার পরবর্তী 5টি সংখ্যা, তালিকার পরবর্তী 7টি সংখ্যা, বা তালিকার পরবর্তী 2টি সংখ্যা, বা তালিকার পরবর্তী সংখ্যা কি হবে, এই জাতীয় কোনো অঙ্ক থাকলে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে সংখ্যা আমরা জ্যামিতিক প্যাটার্নে সাজিয়ে নিব। এই প্যাটার্নগুলোতে আমরা সাজিয়ে নিব।
এই প্যাটার্ন অনুসারে প্রথমে আমরা সাজিয়ে নিব, সাজিয়ে নিয়ে দেখব যে এই সংখ্যা থেকে পার্থক্য কত আছে। যেমন এই সংখ্যাটা আমার 13 থেকে 5 থেকে 13 8, 13 থেকে 21 হচ্ছে 8, 21 থেকে প্রত্যেকটা সংখ্যার পার্থক্যই হচ্ছে 8 করে দেয়া আছে। তাহলে 8 করে যদি দেয়া থাকে তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করতে হবে দেখো, খেয়াল করো, একটা সূত্র আছে, সূত্র বললেই হয়ে যাবে আর কি। এখানে হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এইটা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে আমরা প্রথমে কি লিখবো দেখো, তালিকার সংখ্যাগুলো আর হচ্ছে পরবর্তী দেয়া আছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে এটা। আমরা এইভাবে সাজিয়ে নিব। আচ্ছা, প্রতিবার পার্থক্য 8 করে বৃদ্ধি 8 করে বেড়েছে। প্রতিবার কি করছে? 8 করে বেড়েছে হচ্ছে হলে পার্থক্যটা 8 করে বেড়েছে। তাহলে অতএব পরবর্তী সংখ্যাটা হবে পরবর্তী সংখ্যাগুলো তালিকার পরবর্তী, এখানে তালিকার কথা লেখো, অতএব তালিকার, মুছে দেই, তালিকার পরবর্তী সংখ্যাগুলো হবে আমাদের লাস্ট সংখ্যা কত আছে? লাস্ট সংখ্যা হচ্ছে 37 যোগ 8। তাহলে 8 সাথে 15, 5 হাত থেকে 1, 45। তারপরে 45 যোগ 8 সমান 8 5 13, 3 হাত থেকে 1, 5 53, 53 যোগ 8 সমান 9 10 11 1 নামে হাত থেকে 1, 6 6 61, 61 যোগ 8 সমান 69। এটাই হচ্ছে আমাদের পরবর্তী 4 সংখ্যা, 45, 53, 61 এবং 68। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে রে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় করতে হলে প্রথমে আমরা তালিকার সংখ্যাগুলো সাজিব আর কি। সংখ্যাগুলো যেটা 5, 13, 21, 29, অর্থাৎ এর ব্যবধানটা প্রথমে আমরা বের করেছিলাম হচ্ছে পাঠ করে, অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 8 করে। এটার থেকে এটার পার্থক্য, এটার থেকে পার্থক্য, এটার থেকে পার্থক্য এবং এটার থেকে এটার পার্থক্য হচ্ছে 8 করে। তাহলে পরবর্তী সংখ্যা যেমন মনে করো যে এখান থেকে যখন এখানে আসবে তখন হবে 8, এখানে যখন যাবে তখন হবে হচ্ছে কত? 45। এরকমভাবে একটা একটা করে বেড়ে যাবে। এইভাবে ছিল আমাদের এই প্যাটার্ন তৈরির
একটা কৌশল। তাহলে আমাদের প্রতিবার পার্থক্য 8 করে বেড়েছে, অর্থাৎ তালিকার পরবর্তী সংখ্যাগুলো হবে লাস্টের সংখ্যা ছিল 37 যোগ পার্থক্য করে 8 যোগ 45, লাস্টের সংখ্যা তখন বের হলো 45, তাহলে 45 সাথে পরবর্তী 8 যোগ 53, 53 সঙ্গে পরবর্তী 8 61, 61 পরবর্তীতে 8 ইকুয়াল টু 69। এটা ছিল আমাদের তালিকার পরবর্তী 5টি সংখ্যা। এরপরে দেখো নাম্বার গ বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই অংশ মুছে দিব, দেখো খেয়াল করো। 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে যে কোনো সংখ্যার সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে। সমষ্টি নির্ণয়ের সূত্রটা হলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ যোগ গুণন হচ্ছে সংখ্যা, মোট সংখ্যা ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে কত? 5। প্রথম সংখ্যা কত? 5 সমান সমান আমরা লিখতে পারি, সমান লেখা যায় কিনা? 5 সমান সমান 8 5 6 7 8 3 বাদ দিলে হয়ে যাবে 8 গুণন 1 বিয়োগ 3। দেখো তো 5 হয় কিনা? 5 সমান সমান 8 গুণন 1 অর্থাৎ 8 থেকে 3 বাদ দিলে 5 হয়। তাহলে দ্বিতীয় সংখ্যা সংখ্যা 13 সমান সমান 13 গুণন 2, 13 দুগুণে 26, 26 8 গুণন এই প্রত্যেকটা সংখ্যা 8, 8 গুণন 2 16, 16 থেকে 3 বাদ দিলে 13। আমরা 8 কেন ধরেছি? এই 8 কেন ধরেছি? আমাদের খেয়াল রাখতে হবে যে শ্রেণী ব্যবধান, এখানকার ব্যবধান কত, পার্থক্যটা কত। এই পার্থক্য দিয়ে পরবর্তী সংখ্যাগুলো আমরা বের করতে পারবো। সেই জন্য আমরা এখানে 8 ধরেছি। 8টা হচ্ছে পার্থক্য। 5 থেকে 13 পার্থক্য হচ্ছে 8, 8 13 থেকে 21 পার্থক্য হচ্ছে 8, তারপর 21 থেকে 19 পার্থক্য হচ্ছে 8, 29 থেকে 37 পার্থক্য 8। সেই জন্য আমরা 8 দ্বারা প্রত্যেকটা সংখ্যা গুণন করেছি। তৃতীয় সংখ্যাটি কত? 21 সমান সমান 8 গুণ 2 3 পর্যায়ক্রমে বিয়োগ 3। এখন দেখো 3 8 24, 24 থেকে যদি 3 বিয়োগ করে দেয় তাহলে 21 হয়। অর্থাৎ এরকমভাবে যদি আমরা পর্যায়ক্রমে লিখতে পারি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অর্থাৎ 50তম পদ আমাদের বের করতে হবে। তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি, প্রথম এরকম সিরিয়াল মতো 1 থেকে 50 পর্যন্ত 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এরকমভাবে করতে থাকি তাহলে অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করে, সূত্র ব্যবহার করে অঙ্কটা সমাধান করব। দেখা যাচ্ছে যে প্রতিবার 8 ক বিয়োগ 3 মানে ক সমান 1 2 3 4 5 7 8 এরকম, আর 8 হচ্ছে আমাদের 8 হচ্ছে ফিক্সড সংখ্যা, বিয়োগ হচ্ছে 3। এই সংখ্যা আকারে সাজালে পরে দেখা যায় আকারের সংখ্যা পাওয়া যায়। এত আকারে সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ 8 গুণন 1 বিয়োগ 3 এই আকারের সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে আমরা এইতম পদ অর্থাৎ
50তম সংখ্যা হবে, তাহলে দেখো 50তম সংখ্যা হবে কি হবে 8 গুণন 50 বিয়োগ 3 সমান সমান 45 400 বিয়োগ 3 সমান সমান 397। তাহলে 50তম সংখ্যাটি হবে 397, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11 এরকম করে গুনতে 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 অর্থাৎ 50তম সংখ্যাটি, অর্থাৎ এরকম সিরিয়াল মতো 50তম সংখ্যাটি হবে হচ্ছে 397। যেমন এখানে 1 2 3 4 5, পঞ্চম 5তম পদ ছিল হচ্ছে 37, ঠিক 50তম সংখ্যাটি হবে হচ্ছে 397। তাহলে 50তম যদি 397 পাওয়া যায়, তাহলে আমাদের এর সমষ্টি নির্ণয় করব কিভাবে? সমষ্টি নির্ণয় সূত্র আছে। এখন যে 50তম পদ অর্থাৎ লাস্ট পদ কিন্তু এটা, লাস্ট পদ 50তম পদের লাস্ট পদ হচ্ছে এইটা, আর প্রথম পদ কোনটা? এইটা। প্রথম পদ হচ্ছে 5 আর 50তম লাস্ট পদ হচ্ছে 397। এখন আমরা দেখো, তারপরে বলছে 50টি পদের সমষ্টি, মানে 50টা পদ যোগ করলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন লেখো, এখানে পড়ি পদ সংখ্যা 50, অতএব সমষ্টি সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে, আমি সূত্রটা নিচে লিখে দিচ্ছি। দেখো সূত্র আমি সরাসরি অঙ্কটা করে দেবো এখানে, আর এখানে সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এই, প্রথম সংখ্যা গুণন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণন পদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের সূত্র, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের এই সমষ্টির প্রথম সংখ্যা ছিল কত? 5, শেষ সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা 397, আর পদ সংখ্যা হচ্ছে 50, পদ সংখ্যা হচ্ছে 50 ভাগ 2। তাহলে আমরা সূত্র মতো লিখতে পারি 5 যোগ 397 ভাগ 2 গুণন 50তম পদ, পদ সংখ্যা হচ্ছে 50। এখন দেখো খেয়াল করে দাও, যোগ করে দাও। দেখো এখানে 5 যোগ 397 একটা ব্র্যাকেটের মধ্যে রেখে গুণন 50 দিয়ে দাও, ভাগ 2 লেখো, 2 দিয়ে 25 কেটে দাও, তাহলে হবে 7 12 2, হাত থাকে 1, 9 রাখে 10 0, হাত থাকে 1, 3 রাখে 4 গুণন 25। তাহলে দেখো কি করো, গুণন করে দাও। 25 গুণন 25 দুগুণে 50 শূন্য নামে, হাত থাকে 5, 25 0 0, 25 আর 5 25 গুণে 50 আর 4 25 100। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ হচ্ছে তালিকার কম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে দেখতে
হবে যে তালিকার পার্থক্যটা কত করে দেওয়া আছে, 1 2 5 7 6 3 2 এরকম পার্থক্য দেওয়া আছে কিনা। তাহলে যে পার্থক্যটা দেওয়া আছে সেই অনুপাতে পার্থক্যটা আমরা প্রথমে জেনে নিব। তাহলে প্রথম সংখ্যা হবে সিরিয়াল মতো 1 2 3 4 5 এরকম। যেহেতু প্রথম সংখ্যাটি বলছে প্রথম তালিকার, যদি শেষ তালিকার বলতো তাহলে আমরা ওইভাবেই সাজাতাম। দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা বের করে নিলাম। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে সব পার্থক্য একই। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিবারে 8 ক বিয়োগ 1 আকারে সংখ্যাগুলো পাওয়া যায়। অতএব 50তম সংখ্যাটি হবে 8 গুণন 50 বিয়োগ 3 সমান 397। সূত্র হচ্ছে এটা, প্রথম সংখ্যা গুণ যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে পদ সংখ্যা হচ্ছে 50টি বলছে। সমষ্টি নির্ণয় সূত্র আমার এটা নির্ণয় করে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এই ছিল আমাদের প্যাটার্ন অধ্যায়ে কিছু অঙ্ক। তোমাদের প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই প্যাটার্ন থেকে তোমাদের অনেক অঙ্ক আসবে। বিশেষ করে ত্রিভুজের কয়টি বাহু আছে, কয়টি ত্রিভুজ আছে, এটা নির্ণয় করা খুব সহজ এক পদ্ধতি দেখিয়ে দিছি। তারপরে হচ্ছে যদি চতুর্ভুজ নির্ণয় করতে বলে চতুর্ভুজ প্রত্যেকটা ক্ষেত্রে বারে কয়টি করে করে এভাবে দেখিয়ে দিয়েছি। তাহলে খেয়াল করে এভাবে তুমি বের করতে পারলে চতুর্ভুজ এবং ত্রিভুজ বের করতে পারবে অতি সহজেই। তারপরে হচ্ছে কততম পদ, তারপর হচ্ছে বর্গের সমষ্টি, এগুলো সম্পূর্ণ এই অবস্থায় বের করতে পারলে খুব সুবিধা হবে। আশা করি চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা চলে যাব অন্য এক চ্যাপ্টার, অন্য এক অধ্যায় আগামী ক্লাসে ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।